আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা জানব ভার্বের 7টি ফর্ম সম্পর্কে। অর্থাৎ আমরা এতদিন জেনেছি ভার্বের 3টি ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু আজকে আমরা ইংরেজিতে ভার্বের 7টি রূপ জানব। অর্থাৎ ফিনিট এবং নন ফিনিট ভার্ব নির্ণয়ের জন্য আমাদের এই ভার্বের 7টি ফর্ম জানা দরকার। তো চলো কথা না বেরিয়ে শুরু করি। ভার্বের 7টি ফর্ম অর্থাৎ ইংরেজিতে ভার্বের 7টি রূপ পাওয়া যায়। এগুলো হলো এই যে ছকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই 7টি ফর্ম। তো প্রথমে এই 7টি ফর্মের মধ্যে বলা আছে যে বেস ফর্ম। বেস ফর্মটা কি? অর্থাৎ বি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটাকে আমরা বলি বা বি1 ফর্ম বলা হয়, যেমন ইট, টেক, গো, কাম ইত্যাদি। দ্বিতীয় নম্বর ফর্ম হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ এই যে ভার্বের বেস ফর্ম আমরা যেটা প্রথমে দেখেছি, এটার সাথে যদি আমরা এস বা ইএস যুক্ত করি তাহলে সেটাকে বলা হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন ইটস, টেক্স, গোজ, কামস ইত্যাদি। অর্থাৎ এই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমরা যখন এস বাই এস যোগ করব তখন সেটা হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ বেস ফর্মের সাথে ভার্বের এস বাই এস যোগ করলে সেটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম। তারপর দেখি আমরা বি2 বা ভার্বের পাস্ট ফর্ম, যেমন এট, টুক, ওয়েন্ট ইত্যাদি। এরপর দেখি যে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বা জিরান্ড, অর্থাৎ যেখানে আমরা ভার্বের এই যে বেস ফর্মের সাথে অর্থাৎ বি1 এর সাথে আইএনজি যুক্ত করি বা আইএনজি যুক্ত ভার্ব, এটাকে বলা হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম বা জিরান্ড। এটা কখনো জিরান্ড হিসেবে বসে, কখনো ভার্ব হিসেবে বসে, কখনো ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো কখন এটা ফিনিট ভার্ব আর কখন নন ফিনিট ভার্ব এটা আমরা নিচে জানবো। যেমন ইটিং, টেকিং, গুইং। তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন যেটাকে আমরা বলি বি3। সংক্ষেপে আমরা বলে থাকি বি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন ইটেন, টেকেন ইত্যাদি। 6 নম্বরে বলা আছে ভার্বের পারফেক্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ হেভিং প্লাস বি3, এটাকে একত্রে বলা হয় ভার্বের পার্টিসিপল ফর্ম বা পারফেক্ট পার্টিসিপল ফর্ম। যেমন হেভিং ইটেন, এরকম হেভিং ডান, হেভিং টেকেন ইত্যাদি। সবার শেষ যেটা আমরা খুব ভালোভাবে চিনি, ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে একত্রে বলা হয় ইনফিনিটিভ। যেমন টু ইট, টু টেক, টু ডু, টু কাম ইত্যাদি। অর্থাৎ এরকম টু প্লাস ভার্বের বেস ফর্মকে একত্রে বলা হয় ইনফিনিটিভ। এবার আমরা এই যে 7টা ফর্ম আমরা দেখলাম, এই 7টা ফর্মের কোনটা ফিনিট ভার্ব কোনটা নন ফিনিট ভার্ব এটা আমরা জানবো, এবং এটা জানার জন্য অবশ্যই ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখব। এটার প্রথম রুলসে আমরা বলেছি যে এই যে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, অর্থাৎ এই যে এখানে আমরা নোট দিয়েছি, এখানে বলেছি যে ছকের 1, 2 এবং 3 নং ফিনিট ভার্ব। তো 1 নংয়ে বলা ছিল বেস ফর্ম অর্থাৎ বি1, যেমন আমরা উদাহরণে দেখতে পাই উই ইট রাইস, এর অর্থ আমরা ভাত খাই। দে রাইট সাম স্টোরিজ, তারা কিছু গল্প লিখে। তো এখানে এই যে ইট এবং রাইট এগুলো হলো ভার্বের বেস ফর্ম। তো ছকে যদি ভার্বের অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি ভার্বের বেস ফর্ম থাকে ওইটাকেই বলা হয় ফিনিট ভার্ব। এবং দ্বিতীয় নম্বরে আমরা বলছি 2 নং ফিনিট ভার্ব। 2 নংটা হলো কি, ভার্বের বেস ফর্মের সাথে যদি এস বাই এস যুক্ত থাকে, যেমন হি গোজ টু মার্কেট উইথ হিজ ফাদার, অথবা যদি মেয়ে হয় তাহলে আমরা বলি শি গোজ টু মার্কেট উইথ হার ফাদার। এখানে যে গোজ শব্দটা এটা হলো ভার্বের এটা হলো ফিনিট ভার্ব। অর্থাৎ এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা বা বেস ফর্মের সাথে আমরা এস বাই এস যুক্ত করি এটাকে বলা হয় ফিনিট ভার্ব। এটা যদি বাক্যে থাকে তাহলে এটা ধরতে হবে ফিনিট ভার্ব। তারপর যেমন আমরা বলছিলাম 3 নাম্বারটা, যেমন ভার্বের পাস্ট ফর্ম বি2 যেটাকে বলি, এটা যদি বাক্যের মধ্যে থাকে তাহলে এটাকে বলবো ফিনিট ভার্ব। যেমন দে হেল্প দ্য পুর, তারা গরিবদের সাহায্য করত। এখানে এটা হলো ভার্ব ফিনিট ভার্ব বা বাক্যের মেন ভার্ব। তো আমরা চিনলাম ছকের 1, 2 ও 3 নং, অর্থাৎ বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম সবসময় ফিনিট ভার্ব হিসেবে বসে বাক্যের মধ্যে। এরপর আমরা দ্বিতীয় নোটটা দেখি। দ্বিতীয় নোটে বলেছি যে
ছকের 6 এবং 7 নং নন ফিনিট ভার্ব। আমরা এক্সাম্পলগুলো দেখি তাহলে বুঝতে পারবো। যেমন এক্সাম্পল প্রথমটা বলেছি হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজটি সম্পন্ন করে বা শেষ করে বা কাজটি করে আই ওয়েন্ট টু মাই হোম, আমি আমার বাড়ি গেলাম। এখানে এই যে 6 নং ছিল হ্যাভিং ডান, যেটাকে আমরা এই যে ছকে এখানে বলেছিলাম যে পারফেক্ট পার্টিসিপল, অর্থাৎ 6 নং। এটা যেখানেই থাকুক বাক্যের হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা বলে থাকি পারফেক্ট পার্টিসিপল। এই 6 নং ফর্মটা ছকের এই যে 6 নং সবসময় নন ফিনিট ভার্ব। কীভাবে আমরা সেটা দেখিয়ে দিলাম যে হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই ওয়েন্ট টু মাই হাউস, এই বাক্যে হ্যাভিং ডান হলো নন ফিনিট ভার্ব, কিন্তু এই যে ওয়েন্ট এটা হলো ফিনিট ভার্ব। তাহলে ছকের 6 নং অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল যেটা, সেটা সবসময় বাক্যে নন ফিনিট ভার্ব হিসেবে বসে। তারপর ইয়েস্টারডে আই ওয়েন্ট টু এয়ারপোর্ট টু রিসিভ মাই ফ্রেন্ড, গতকাল আমি আমার বন্ধুকে স্বাগত জানানোর জন্য বা বন্ধুকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে গিয়েছিলাম। এখানে এই বাক্যের মধ্যে ওয়ান্ট হলো ফিনিট ভার্ব এবং টু রিসিভ গ্রহণ করতে, এটা হলো নন ফিনিট ভার্ব, অর্থাৎ যেটাকে আমরা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা সংক্ষেপে ইনফিনিটিভ বলে থাকি, এটাও হচ্ছে বাক্যের নন ফিনিট ভার্ব। তাহলে ছকের 6 নং এবং 7 নং অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল এবং ইনফিনিটিভ, এটা বাক্যের যেখানেই থাকুক এগুলো সবসময় নন ফিনিট ভার্ব হিসেবে বসে থাকে। তারপরে 3 নাম্বার অর্থাৎ তৃতীয় রুলসে আমরা একটু দেখি যে ছকের 4 এবং 5 নং বাক্যে একা থাকলে নন ফিনিট ভার্ব, কিন্তু সাথে অন্য কোনো অক্সিলারি ভার্ব থাকলে ফিনিট ভার্ব। এই কথাটা আমি বাক্যের মধ্যে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন দ্য গার্ল ওয়েন্ট ওয়ে বাই ড্যান্সিং, বাক্য এইখানে এটার অর্থ হলো বালিকাটি বা মেয়েটি নাচতে নাচতে চলে গেল। তো এই যে ড্যান্সিং, এটা হচ্ছে ভার্বের সাথে আইনযুক্ত ফর্ম, অর্থাৎ ভার্বের আইনযুক্ত ফর্ম। তো আমরা বলেছিলাম এটা যদি বাক্যে একা বসে, তো এর সাথে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে এটা হবে নন ফিনিট ভার্ব এবং এই বাক্যের মেন ভার্ব হলো ওয়েন্ট। তেমনিভাবে দে অলওয়েজ ড্রিঙ্ক বয়েলড ওয়াটার, এটা হলো বাক্যের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং এটা বাক্যে একা বসেছে, যেটা হচ্ছে যে আমরা 5 নং এর কথা বলেছি। এটাও নন ফিনিট ভার্ব, কারণ এখানে যে ড্রিঙ্ক হলো ফিনিট ভার্ব। তো আমরা বুঝলাম যে 4 নং এবং 5 নং অর্থাৎ যেটাকে আমরা বলি যে আইনযুক্ত ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই দুটি যদি বাক্যের একা বসে, অর্থাৎ এগুলোর সাথে যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে ওটা বাক্যের যেখানেই বসুক এগুলো হবে বাক্যের নন ফিনিট ভার্ব হিসেবে বসবে। কিন্তু যদি সাথে অক্সিলারি ভার্ব থাকে তাহলে ফিনিট ভার্ব হবে। কিভাবে আমরা একটু নিচে দেখি। তৃতীয় উদাহরণটা আমরা বলেছি উই আর সিঙ্গিং এ বিউটিফুল সং, এখানে সিঙ্গিং এটাও আইনযুক্ত ভার্ব, কিন্তু এর সাথে আছে আর, এর জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে এবং এই সিঙ্গিং বাক্যে ফিনিট ভার্ব হিসেবে বসছে। ঠিক দ্বিতীয়টা শি হ্যাজ চেকড দ্য পাসপোর্ট, সে পাসপোর্টটি চেক করেছে। এই বাক্যের মধ্যে যেহেতু এখানে অক্সিলারি ভার্ব হ্যাজ আছে, সাথে এরপরে 5 নং ফর্মটা অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসেছে, তাই এখানে চেকড শব্দটি হলো বা চেকড ভার্বটি হলো ফিনিট ভার্ব। তার মানে আমরা বুঝলাম যদি আইনযুক্ত ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাক্যে একা একা বসে তাহলে এটা নন ফিনিট ভার্ব হবে, কিন্তু এর সাথে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে এটা বাক্যে ফিনিট ভার্ব হিসেবে বসছে ধরে নিতে হবে। এভাবে আমরা চিনতে পারবো যে কখন আইনযুক্ত ভার্ব ফিনিট ভার্ব হিসেবে বসে, কখন নন ফিনিট ভার্ব হিসেবে বসে, কখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিট ভার্ব হিসেবে বসে, কখন নন ফিনিট ভার্ব হিসেবে বসে। তো আমরা সর্বশেষ আরেকটি ছোট্ট রুলস দেখে নেই। যেমন বলছি ছকের 4 নং নাউন হিসেবে বসলে জিরান্ড, কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে বসলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। কীভাবে এক্সাম্পলটা আমরা দেখি। যেমন ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো বা সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। এখন এই বাক্যের মধ্যে ওয়াকিং শব্দটা হচ্ছে ভার্ব, এটা আইএনজি যুক্ত হয়ে নাউন হয়ে গেছে, কারণ হাঁটা বোঝাচ্ছে, এই জন্য এটা হবে জিরান্ড। এবং দ্বিতীয় একইভাবে আমরা দ্বিতীয় বাক্যে যদি দেখি ইট ওয়াজ এ রানিং কার, এখানে এই যে এ
একটি কার অর্থ হচ্ছে গাড়ি। তো একটি গাড়ি এর মাঝে রানিং ব্যবহার করে আমরা বুঝাতে চেয়েছি যে চলন্ত গাড়ি, অর্থাৎ ইট ওয়াজ এ রানিং কার, এটা ছিল একটি চলন্ত গাড়ি। তো এখানে এই যে রানিং শব্দটা বার্ব ছিল, বার্বের সাথে আইন যুক্ত করে কারের অবস্থা বুঝেছে যে গাড়িটা কেমন ছিল, তাহলে এটা চলন্ত গাড়ি ছিল। এজন্য এটা হচ্ছে অ্যাজেক্ট, কারণ এটা এই যে কার, এটা হলো নাউন, নাউনের অবস্থা প্রকাশ করেছে। এবং এই জন্য এটাকে আমরা বলবো যে এটা প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে আমরা বুঝলাম এই যে ছকের 4 নং অর্থাৎ আইনযুক্ত বার্ব নাউন হিসেবে বসলে জিরান্ড, কিন্তু অ্যাজেক্টিভ হিসেবে বসলে প্রেজেন্ট পার্টিসিপল। অবশ্যই আশা করি আমরা এই যে এক্সাম্পল দুটি দেখে বুঝেছি যে এখন নাউন এবং প্রেজেন্ট পার্টিসিপলে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না। আমরা ছকটাতে যদি একটু ফিরে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে যে 60টি ফর্ম আছে এর মধ্যে প্রথম 3টি ফর্ম এটা হলো সব সময়। এই 3টি ফর্ম সব সময় বাক্যের ফিনিট ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে, এবং এই যে 6 ও 7 নং অর্থাৎ হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং ইনফিনিটিভ অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল ফর্ম এবং ইনফিনিটিভ, এই দুটি বাক্যের যেখানেই বসুক এগুলো বাক্যে বসে নন ফিনিট ভার্ব হিসেবে। কিন্তু এই যে মাঝের দুটি অর্থাৎ 4 ও 5 নং এই দুটা বাক্যের সাথে যদি নিজে নিজে শুধু এখানে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল বা আইনযুক্ত ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি বাক্যে সিঙ্গেল বসে তাহলে এটা নন ফিনিট ভার্ব, আর সাথে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে এগুলোকে ধরতে হবে ফিনিট ভার্ব। এবং এই যে প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ড এখানে আমরা স্ল্যাশ দিয়ে বুঝিয়েছি কখন কোনটা ধরবো, এটা উদাহরণে দেখিয়েছি যে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা নাউনের কাজ করে তাহলে হবে জিরান্ড, আর যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি আমরা এই ভিডিও থেকে ভার্বের 7টি ফর্ম সম্পর্কে জেনেছি এবং এখন থেকে বাক্যে কোথায় কোনটা ফিনিট ভার্ব এবং কোনটা নন ফিনিট ভার্ব আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। কারণ ইংরেজিতে বাক্যের ভার্ব জানা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু ইংরেজি বাক্যে ভার্ব ছাড়া গঠন করা যায় না এবং ইংরেজি একটি বাক্যে একটি ফিনিট ভার্ব বসাতে হয়। এই রুলসগুলোর কারণে আমাদের বাক্যে ফিনিট ভার্ব নন ফিনিট ভার্ব জানাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল। অবশ্যই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবো, এবং যে যেখানে আছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।